ভারতীয় রাজসভার ভাঁড়দের মধ্যে সর্বপ্রথম যার নাম শোনা যায় সে হলো তেলুগু কবি পণ্ডিত তেনালি রাম। তেনালি বিজয়নগরের রাজা কৃষ্ণদেবরায়ের সভার বিকট কবি হিসেবে পরিচিত ছিলেন। কৃষ্ণদেবরায়ের রাজত্বকালে 1509 থেকে 1529 সালে তেনালি রাম খুব জনপ্রিয় সভাকবির খ্যাতি অর্জন করেন। বিশেষ করে দক্ষিণ ভারতে তেনালি রাম কিংবদন্তিতে পরিণত হন। ভারতের গ্রামে গঞ্জে তেনালি রামের কাহিনী লোকমুখে প্রচলিত। তেনালি এত জনপ্রিয় যে কমিক বই, গল্প এবং নাটকে তার চরিত্র একটা বিশেষ স্থান করে নিয়েছে। তেনালি রামের গল্পে গ্রামের কৃষকদের দুঃখ দুর্দশার কাহিনী ফুটে ওঠে। রাজসভায় কাজ করলেও বেশিরভাগ গল্প গ্রাম্য লোকেদের দৃষ্টিভঙ্গি থেকে বর্ণিত। গ্রামের লোকেরা তাই তাকে তাদের নায়ক মনে করত। সে তার কৌশল দিয়ে, মর্মান্তিক গল্প দিয়ে রাজাকে বাস্তব জগতে টেনে নামাতো। তেনালি রাম স্মরণ করিয়ে দিত, রাজা এখনকার মতো শাসক হতে পারে, কিন্তু তার রাজত্ব চিরস্থায়ী নয় এবং প্রতি মোড়ে মোড়ে বিপদ প্রতীক্ষা করছে। বিকট কবি হবার পূর্বে তেনালি ছিল একজন ব্রাহ্মণ। তার সার্বজনীন আবেদনের পেছনে এটাও একটা বিশাল কারণ। সাধারণত ব্রাহ্মণদের ঔরসে জন্ম না হলে সর্বোচ্চ বর্ণের ধর্মীয় বিষয়ে ক্ষমতাবান ব্রাহ্মণ হওয়া যায় না। কিন্তু তেনালি তার বর্ণমর্যাদারে ভাঁড়ের কাজ নেন, যেটা তখন ছিল অচিন্তনীয়। এর দ্বারা সে বর্ণপ্রথার অযৌক্তিকতা প্রমাণ করেন। বালক বয়সে তেনালি রাম তার উচ্চ গোত্রের সকল সুবিধা ভোগ করেন। পরিবার থেকে তাকে উপযুক্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা হয় যাতে সে পরিবারের মান সম্মান বাড়াতে পারে। কিন্তু তেনালি সবসময় ছিল অবাধ্য। সে গুরুজন এবং ধর্মীয় পণ্ডিতদের অনবরত প্রশ্নবাণে বিদ্ধ করে তার পরিবারের জন্য উপযুক্ত সীমা লঙ্ঘন করতে চাইতো। একদিন সে হাঁটতে বেরোলে পথে এক সন্ন্যাসীর সাথে দেখা হয়। সন্ন্যাসী তাকে একটি মন্ত্র দিয়ে বলল, মন্দিরে বসে সে এই মন্ত্র 3 কোটি বার জপ করলে মা কালী তাকে সাক্ষাৎ দিবে। তেনালি তার মন্ত্রের শক্তি পরীক্ষা করতে চাইল। সে রাতে সে 3 কোটি বার ওই মন্ত্র জপ করলে পরে কালী তার ভয়ঙ্কর মূর্তিতে সামনে এসে হাজির হয়। কালী দেবীর 2 হাতে 2টি পানীয়, এক হাতে জ্ঞানের পানীয়, অপর হাতে ধনের। কালী তাকে যে কোনো একটা গ্রহণ করতে বলল, কিন্তু অবাধ্য তেনালি দুটোই নিল এবং কোনো রকম ইতস্তত না করে দুটো পানি পান করে ফেলল। এতে কালী দেবী প্রচন্ড রাগ করে তাকে বকাবকি শুরু করেন, কিন্তু তেনালি তার রাগ দেখে হাসতে লাগলো। কালী দেবীর সামনে এর আগে কেউ হাসার সাহস পায়নি, তাই হতভম্ব হয়ে দেবী তাকে জিজ্ঞেস করলো, কোন সাহসে তুই আমাকে নিয়ে হাসাহাসি করতেছিস? তেনালি তাকে বলল, তার এতগুলি মাথা, সর্দি হলে সে কিভাবে এতগুলো নাক মুছে তা ভেবে তার হাসি আসছে। কালীর এতে প্রচন্ড ক্রোধ হয়, চিৎকার করে তাকে বলে চিরকালের জন্য সে বিকট কবি হিসেবে পরিচিতি পাবে। তেনালি এতে বরং খুশি হয় এবং বরদানের জন্য দেবীকে কৃতজ্ঞতা জানায়। বালকের চাতুর্য এবং রসিকতায় কালী শান্ত হয় এবং বলে, যদিও সে একজন বিকট কবি হিসেবে পরিচিত হবে, কিন্তু রাজসভায় তার কবিত্বের জন্য রাজা থেকে কৃষক সবাই তার গুণমুগ্ধ হবে। তেনালির জীবনে কালীর আশীর্বাদ পরিপূর্ণ হয়। গল্পের পর গল্পে সে তার রসিকতা এবং সাহসের জন্য মানুষের প্রশংসার পাত্রে পরিণত হয়। চরম বিপদের মুখে হাস্যরস করার ক্ষমতা তার অন্যতম গুণ, যেটা কালীর সাথে তার প্রথম সাক্ষাতের সময় দেখা গিয়েছিল। দেব দেবী মানুষ কাউকে সে ভয় পেত না। এক গল্পের মাধ্যমে তেনালি এক প্রভাবশালী রাজার বিরাট ভাজন হয় এবং রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। রাজা তার কাছে জানতে চান সে কিভাবে মরতে চায়। জবাবে তেনালি হেসে জবাব দেয়, বৃদ্ধ বয়সে। তেনালির চাতুর্যপূর্ণ রসিকতায় রাজা মুগ্ধ হন এবং তার মৃত্যুদণ্ড মওকুফ করে দেন। তেনালি রামের কাজকর্ম ছিল উদ্ভট রকমের। মল নিয়ে তার বিশ্রী রকমের একটা আগ্রহ ছিল। সাধারণত রসিকতা এবং কৌতুকের মধ্যে একটা অংশ থাকে মল নিয়ে কৌতুক বা স্ক্যাটোলজিক্যাল কৌতুক। এসব কৌতুক বুঝতে কারো অসুবিধা হয় না। তেনালি রামের কৌতুকের মধ্যে মল, মলত্যাগ ইত্যাদি নিয়ে কিছু কৌতুক আছে যেটা অন্যান্য ভাঁড়দের মধ্যে দেখা যায় না। এখানে তার বিশেষত্ব লক্ষণীয়। সে যখন যেখানে খুশি মলত্যাগ করত এবং তার মতে মলত্যাগ জীবনের গুরুত্বপূর্ণ সুখ, মানুষকে সে এটা বলেও বেড়াতো। একটা গল্পে আছে, তেনালি রাজা এবং সাধুদের সমাবেশে বলে, জীবনের সেরা সুখ খাবার বা কামে নয়, বরং মল ত্যাগে। তার কথায় ভোজনরত সুধীজনেরা চরম বিরক্ত হয়ে তাকে বের করে দেন। তেনালি সেখান থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দেন। ভুরি ভোজের পরে সবাই যখন নিজেদের ভার লাঘব করতে বেরোতে গেল, তখন তেনালি তাদের কাছে জানতে চাইলো তারা এখন কি ভাবে, জীবনের সেরা সুখ কোনটা। পেটে নিম্নচাপ অনুভব করায় উপস্থিত সবাই তেনালির কথা মেনে নিল।
আরেক গল্পে তেনালিকে মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাওয়া হলো। তেনালি উপস্থিত ২ জল্লাদের কাছে শেষবারের মতো গোসল করার অনুমতি চাইল। ঘাতকেরা রাজি হলো। তারা ফন্দি আঁটল। তেনালি ডুব দিয়ে উঠা মাত্র তারা দুজনে দুদিক থেকে তরবারি দিয়ে তাকে কতল করবে। ২ ঘাতক ২ পাশ থেকে অপেক্ষা করছিল। তেনালি ভেসে উঠলেই তাকে ফালি করে কাটবে। তেনালি ভেসে উঠেই আবার ডুব দিল। ফলে ২ ঘাতক তাদের নিজেদের তরবারির আঘাতে মারা পড়ল এবং তেনালি অক্ষত অবস্থায় পালিয়ে বাঁচল। মৃত্যুর হাত থেকে বাঁচার ব্যাপারে তেনালির অদ্ভুত ক্ষমতা ছিল। এমনকি যখন মনে হতো কোনো আশাই নেই, তখনও সে কোনো একটা কৌশল অবলম্বন করে মৃত্যুকে ফাঁকি দিতে সক্ষম হতো। আরেক গল্পে আছে তেনালি এক রাজাকে খেপায়, ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার রাজার হাতি দিয়ে তাকে পিষ্ট করে মারার ব্যবস্থা করা হয়। রাজকর্মচারী এসে তাকে এমনভাবে মাটিতে পুঁতে রাখে যাতে শুধু তার মাথা মাটির উপরে দেখা যায়। তাকে সেখানে রেখে তারা রাজার হাতিকে আনতে যায়। ট্যানারি তখন এক কুঁজোকে দেখতে পেয়ে তাকে কাছে ডাকে, তারপর তাকে বলে মাটির চিকিৎসায় তার কুঁজো সেরে গেছে। সেও একই রকম চিকিৎসা করে দেখতে পারে। কুঁজো তার কথা বিশ্বাস করে ট্যানালিকে খুঁড়ে বের করে এবং নিজেকে সেখানে পুঁতে রাখে। হাতি যখন তখন পিষ্ট করতে আসে, তখন সে ট্যানালি নয় এটা বলার অবসরও পায় না। তেনালি রাম ও সোনালী আমের গল্প। তেনালি তার চালাকির জন্য পরিচিত ছিল, কিন্তু রাজা এবং রাজ দরবারকে অবমাননা করার পারদর্শিতার জন্য সে আরো বেশি পরিচিত ছিল। এক গল্পে রাজমাতা মৃত্যুশয্যায় ছেলের কাছে মৃত্যুর পূর্বে পাকা সোনালী আম খেতে চাইল। রাজা তার কর্মচারীদের চারিদিকে আম আনতে পাঠালো, কিন্তু মায়ের মৃত্যুর পূর্বে তারা আম নিয়ে হাজির হতে পারল না। মায়ের অতৃপ্ত আত্মা তাকে তাড়া করে ফিরবে এই ভয়ে রাজা ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে এর বিহিত জানতে চাইল। ব্রাহ্মণরা বলল, রাজা যদি ১০০ ব্রাহ্মণের প্রত্যেককে একটা করে সোনার আম দক্ষিণা দেয়, তাহলে তার মায়ের আত্মার সদ্গতি হবে এবং সে পরবর্তী স্তরে প্রবেশ করতে পারবে। রাজা তাতে রাজি হয়ে ব্রাহ্মণ ভোজের ব্যবস্থা করে পার্শ্ববর্তী এলাকায় শত শত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেন। তারা রাজদরবারে এসে উপস্থিত হলে প্রবেশদ্বারে তেনালি রামের দ্বারা স্বাগত হন। তেনালির হাতে গরম লোহার সিল। সে ব্রাহ্মণদের জানায় যারা সিল নিয়ে যাবে তারা ২টো এমনকি ৩টি সোনার আম পেতে পারে। অনেক ব্রাহ্মণ এতে রাজি হয়, কিন্তু যখন তারা রাজাকে তাদের অতিরিক্ত আমের কথা জানায়, রাজা অগ্নিমূর্তি ধারণ করেন। রাজা তেনালির কাছে এর ব্যাখ্যা চান। তেনালি শান্তভাবে বলে তার নিজের মা বাতের ব্যথায় মারা যান। ডাক্তার তার গাঁটে গরম লোহার সেঁক দিতে বলেছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে সে সেটা করতে ব্যর্থ হয়। তাই সে কেবল রাজাকে অনুসরণ করে তার মায়ের শান্তি সস্তায়নের ব্যবস্থা করেছেন মাত্র। রাজা তার বোকামি বুঝতে পেরে তেনালিকে তার অকপটতার জন্য প্রশংসা করলেন। তেনালি রামের গল্পগুলোর আবেদনের একটা প্রধান কারণ তার কাজের সামাজিক প্রভাব। সে রাজা, ব্রাহ্মণ ইত্যাদি প্রভাবশালী লোকদের সাথে হাসি ঠাট্টা কৌশল ইত্যাদির মাধ্যমে তাদের অবমাননা করে, কিন্তু তার জন্য সে কখনো শাস্তি ভোগ করে না। সে ব্রাহ্মণের ক্ষমতা, চিরাচরিত বর্ণপ্রথা নিয়ে মশকরা করে, কিন্তু কেউ তাকে ছুঁতে পারে না। ভারতীয় সমাজকে সে স্মরণ করিয়ে দিতে চায় যে তা চাইলে তারাও সেটা করতে